গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। তাতে তার মানে যে সমস্ত লেকচার্স বিদেশে হয়েছে, লন্ডনের লেকচার্স গুলো বা তিনি সে সমস্ত লেকচার্স নিউ ইয়র্কে, বেদান্ত সোসাইটি নিউ ইয়র্কে দিচ্ছেন, বা আহ, ক্যালিফোর্নিয়া বা স্যান ফ্রান্সিসকোতে যখন যাচ্ছেন তখন দিচ্ছেন সেগুলো। তাছাড়া একটা সংকলন আছে, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া। সেটা তার ভারতবর্ষে প্রত্যাবর্তনের সময় তিনি প্রথমে আসেন কলম্বোতে, সেখান থেকে লেকচার থেকে যে আলমোড়া পর্যন্ত এসে যে লেকচার দেন সেটার একটা সংকলন আছে। সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইন টার্মস অফ একাডেমিক স্টাডি অফ স্বামী বিবেকানন্দ। একাডেমিক্যালি স্বামীজিকে স্টাডি করা, স্বামীজির কাজ নিয়ে টু ফলো আপ স্বামীজি's work, it's very very important. But to touch him more intimately, to reach to his core, to find the human being Swami Vivekananda, it is very important to go through these works. তো তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামী শিষ্য সংবাদ। এবং আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা পড়বো স্বামী শিষ্য সংবাদে। হ্যাঁ, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে রামকৃষ্ণ মিশন, এই যে এটা প্রতিষ্ঠা হয় যেদিন 1897 সালে, 1 মে, মেয়ের 1 সপ্তাহ, 1 মে হয়েছিল। তো এটা হয়েছিল কলকাতা বাগবাজার বলরাম বাবুর বাড়িতে, যেটা এখন বলরাম মন্দির বলে। তো আজকে আমরা সেই জায়গাটা করবো। তাহলে আমরা শুরু করি। স্থান কলিকাতা বাগবাজার, কাল মে, প্রথম সপ্তাহ 1897। স্বামীজি কয়েকদিন বাগবাজারে বলরাম বাবুর বাটিতে অবস্থান করিতেছেন। পরমহংসদেবের গৃহী দিগকে তিনি একত্র হইতে আহ্বান করায় 1 মে 3টার পর বৈকালে ঠাকুরের বহু ভক্ত ওই বাটিতে সমবেত হইয়াছেন। স্বামী যোগানন্দও তথায় উপস্থিত আছেন। স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠন করা। সকলে উপবেশন করিলে পর স্বামীজি বলিতে লাগিলেন, নানা দেশে ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তবে আমাদের মতো দেশের প্রথম হতে সাধারণতন্ত্রের সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি মানে ভোট নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। ওসব দেশে পাশ্চাত্যের নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতো দেশপরায়ণ নয়। তারা গুণের সম্মান করতে শিখেছে। এই দেখুন না কেন, আমি একজন নগণ্য লোক, আমাকে ও দেশে কত আদর যত্ন করেছে। এদেশে শিক্ষা বিস্তারে যখন সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, যখন মতপথের সংকীর্ণ গণ্ডির বাহিরে চিন্তা প্রসারিত করিতে শিখবে, তখন তন্ত্রমতের সংঘের কাজ চালাতে পারবে সাধারণ তন্ত্রমতের সংঘের কাজ চালাতে পারবে। মানে বাই কন্ডাক্টিং আ ভোট। এটা নিয়ে আমরা পরে একটু আলোচনা করব। সেই জন্য এই সংঘে একজন ডিকটেটর, আচ্ছা, ডিকটেটর বা প্রধান পরিচালক থাকা চাই, মানে যতদিন না পর্যন্ত সেই সাধারণ তন্ত্রটা এস্টাবলিশড হচ্ছে, হ্যাঁ, আমরা সেই একটা জায়গায় আসছি, ততক্ষণ পর্যন্ত একজন প্রধান পরিচালক চাই, যাকে তিনি ডিকটেটর বলছেন। সকলকে তার আদেশ মেনে চলতে হবে, তারপর কালে সকলের মত লয়ে কাজ করা হবে, যেটা এখনকার স্ট্রাকচার আর কি। আহ, যে সবারই মতে কাজ করা, টু ভোটস। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানে 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্যে জগতে তার পূর্ণ নাম অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কাজে সহায় হন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ প্রমুখ সুপস্থিত গৃহী ভক্তগণ এ প্রস্তাব অনুমোদন করলে শ্রী রামকৃষ্ণ সঙ্ঘের ভাবী কার্য প্রণালী আলোচিত হইতে লাগিল। সঙ্ঘের আহ নাম রাখা হইল শ্রী রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। উহার উদ্দেশ্য প্রভৃতি নিম্নে প্রদত্ত হইল। উদ্দেশ্য, এবার আমরা একটা একটা করে উদ্দেশ্য পড়ছি। মানবের হিতার্থ শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়েছে
করিয়াছেন, এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে, তাহাদের প্রচার ও মনুষ্যের দৈহিক ও মানসিক পারমার্থিক উন্নতি কল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তদ্বিষয়ে সাহায্য করা, এই প্রচারের এই প্রচারের ব্র্যাকেটে মিশনের উদ্দেশ্য। ব্রত, তাহলে উদ্দেশ্যটা ক্লিয়ার হয়ে গেল। আরেকবার আমি উদ্দেশ্যটা পড়ছি, তোমরা একটু ভালো করে শুনবে। মানবের হিতার্থ শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করেছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে, তাহাদের প্রচার ও মনুষ্যের দৈহিক মানসিক ও পারমার্থিক উন্নতি কল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তদ্বিষয়ে সাহায্য করা, এই মিশনের উদ্দেশ্য। ব্রত, এবার ব্রত কি? জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল আহ, ধর্মাবলম্বীর মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রীরামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন, তাহার পরিচালনায় এই মিশনের ব্রত। রাম রামকৃষ্ণ কার্যপ্রণালী, তাহলে উদ্দেশ্য বললাম, ব্রত বললাম, কার্য বললাম। মনুষ্যের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প ও শ্রমোপজীবিকার উৎসাহ বর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল, তাহা জনসমাজে প্রবর্তন। ভারতবর্ষীয় কার্য। আচ্ছা, তাহলে রামকৃষ্ণ মিশন বিদেশেও আছে, ভারতবর্ষেও আছে, তাহলে তাদের ভারতবর্ষীয় কার্যটা কি? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্টস। এগুলো কিন্তু স্বামীজি কিন্তু একভাবে বেঁধে দিচ্ছেন মিশনকে, তাকে একটা গাইডলাইন দিচ্ছেন, একটা দিশা দেখাচ্ছেন। তো ভারতবর্ষীয় কার্য, ভারতবর্ষের নগরে নগরে আচার্য ব্রত গ্রহণাভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসী দিগের শিক্ষার জন্য আশ্রম স্থাপন, এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন, তার উপায় অবলম্বন। বিদেশীয় কার্যবিভাগ, ভারত বহির্ভূত প্রদেশ সমূহে ব্রতধারী প্রেরণ ও তৎদেশে স্থাপিত আশ্রম সকলের সহিত ভারতীয় আশ্রম সকলের ও ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন এবং নতুন নতুন আশ্রম স্থাপন। স্বামীজি স্বয়ং উক্ত সমিতির সাধারণ সভাপতি হইলেন। স্বামী ব্রহ্মানন্দ কলিকাতা কেন্দ্রের সভাপতি এবং স্বামী যোগানন্দ তাহার সহকারী হইলেন। বাবু নরেন্দ্রনাথ মিত্র অ্যাটর্নি মহাশয়, উহার সেক্রেটারি ডাক্তার শশীভূষণ ঘোষ ও বাবু শরৎচন্দ্র সরকার সহকারী সেক্রেটারি এবং শাস্ত্র পাঠক শিষ্য শাস্ত্র পাঠক রূপে নির্বাচিত হইলেন। সঙ্গে সঙ্গে এই সঙ্গে সঙ্গে এই নিয়মটিও বিধিবদ্ধ হইল যে প্রতি রবিবার ৮টার পর বলরাম বাবুর বাটিতে সমিতির অধিবেশন হইবে। পূর্বোক্ত সভার পরে ৩টি বৎসর পর্যন্ত রামকৃষ্ণ মিশন সমিতির অধিবেশনে প্রতি রবিবার বলরাম বসু মহাশয়ের বাটিতে হইয়াছিল। বলা বাহুল্য, স্বামীজি যতদিন না পুনরায় বিলাত গমন করিয়াছিলেন, ততদিন সুবিধা মতো সমিতির অধিবেশনে উপস্থিত থাকিয়া কখনো উপদেশ দান ও কখনো কিন্নর কণ্ঠে গান করিয়া শ্রোতৃবর্গকে মোহিত করিতেন। সভা ভঙ্গের পর সভ্যগণ চলিয়া গেলে যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিতে লাগিলেন, এভাবে কাজ তো আরম্ভ করা গেল, দেখ ঠাকুরের ইচ্ছায় কত দূর হয়ে দাঁড়ায়। স্বামী যোগানন্দ: তোমার এসব বিদেশি ভাবে কাজ করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরকম ছিল? দেখো, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। স্বামীজি হচ্ছেন ঠাকুরের, তো তোমরা সব জানো, একজন অন্তর, মানে কি বলবো, একজন ইন্টিগ্রাল পার্ট অফ ঠাকুর। কিন্তু স্বামী যোগানন্দকেও কিন্তু তিনি বলতেন ঈশ্বর কোটি। তো ঠাকুরের অত্যন্ত ইন্টিগ্রাল পার্ট উনি, শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য। তিনি কিন্তু একটা সন্দেহ পোষণ করছেন স্বামীজির কাজের সাথে।
যে তোমার এসব বিদেশি ভাবে কাজ করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি ঠিক এরকমটা ছিল? তো একটা সংশয়, একটা সন্দেহ দেখি স্বামীজি, এবং এই সংশয়টা তিনি প্রকাশ করছেন অত্যন্ত ইন্টিমেট ভাবে তার গুরু ভাইয়ের কাছে। তারাও অন্তরঙ্গ ভাবে কিন্তু যুক্ত, একে বলেছে স্বামীজি, তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ রাখতে চাস? আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি। তিনি সাধন ভজন ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মবাদ সম্বন্ধে যেসব উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবকে শিক্ষা দিতে হবে। অ- অনন্ত মত, অনন্ত পথ, সম্প্রদায় পূর্ণ জগতে আর একটি নতুন সম্প্রদায় তৈরি করে যেতে আমার জন্ম হয়নি। প্রভুর পদতলে আশ্রয় পেতে আমি ধন্য হয়েছি। ত্রিজগতের লোককে তার ভাব দিতেই আমাদের জন্ম। যোগানন্দ স্বামী প্রতিবাদ না করায় স্বামীজি বলিতে লাগলেন, প্রভুর দয়ার নিদর্শন ভুয়ো ভুয়ো এ জীবনে পেয়েছি। তিনি পেছনে দাঁড়িয়ে এসব কাজ করিয়ে নিচ্ছে। যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতুম, যখন কৌপিন আটকাবার বস্ত্র ছিল না, যখন কপর্দক শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃতসংকল্প, তখনও ঠাকুরের দয়ায় সর্ব বিষয়ে সহায়তা পেয়েছি। আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করিতে চিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে, যে সম্মানের শতাংশের একাংশ পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায়, ঠাকুরের কৃপায় তখন সে সম্মানও অক্লেশে হজম করেছি। প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয়। এবার এদেশে কিছু কাজ করে যাব, তোরা সন্দেহ ছেড়ে আমার কাছে সাহায্য কর, দেখবি তার ইচ্ছা সব পূর্ণ হয়ে যাবে। স্বামী যোগানন্দ, তুমি যা ইচ্ছা করবে তাই হবে। আমরা তো চিরদিন তোমারই আজ্ঞানুবর্তী। ঠাকুর যে তোমার ভিতর দিয়ে এসব কাজ করছেন মাঝে মাঝে তা বেশ দেখতে পাচ্ছি। তবু কি জানো, মাঝে মধ্যে কেমন খটকা আসে, ঠাকুরের কার্যপ্রণালী অন্য রূপ কি দেখছি কিনা। তাই মনে হয় আমরা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো। তাই তোমায় অন্য রূপ বলি ও সাবধান করে দিই। স্বামীজি, কি জানিস, সাধারণ ভক্তরা ঠাকুরকে যতটুকু বুঝেছে, প্রভু বাস্তবিকে ততটুকু নন। কি জানিস, সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছেন, প্রভু বাস্তবিক ততটুকু নন। তিনি অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই। তার কৃপা কটাক্ষে লাখো 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 বিবেকানন্দ তৈরি হতে পারে। তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এরূপ করাচ্ছেন, তা আমি কি করব বল? এই বলিয়া স্বামীজি কার্যান্তরে অন্যত্র গেলেন। স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন, আহা, নরেনের বিশ্বাসের কথা শুনলি? বলে কি ঠাকুরের কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরু ভক্তি! আমাদের ওর শতাংশের একাংশ ভক্তি যদি হতো তো ধন্য হতো। শিষ্য মহাশয়, স্বামীজির সম্বন্ধে ঠাকুর কি বলিতেন? যোগানন্দ, তিনি বলিতেন, এমন আধার এ যুগে জগতে আর আসেনি। কখনো বলিতেন, নরেন পুরুষ, আমি প্রকৃতি, নরেন আমার শ্বশুর ঘর। কখনো বলিতেন অখণ্ডের থাক, কখনো বলিতেন অখণ্ডের ঘরে যেখানে দেব দিব্যি সকল ও ব্রহ্ম নিজ অস্তিত্ব পৃথক রাখতে পারেননি, লীন হয়ে গেছে। 7 জন ঋষিকে আপন আপন অস্তিত্ব পৃথক রেখে ধ্যানে নিমগ্ন দেখেছি। নরেন তাহারই একজনের অংশাবতার। কখনো বলিতেন জগৎপালক নারায়ণ, নর ও নারায়ণ নামে যে দুটি ঋষি মূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন, নরেন সেই নর নর ঋষির অবতার। কখনো বলিতেন সুখদেবের মতো তাকে মায়া স্পর্শ করতে পারেনি। শিষ্য এ কথাগুলি কি শিষ্য ওই কথাগুলি কি সত্য, না ঠাকুর ভাবমুখে এক এক সময় এক এক রূপ বলিতেন? দেখো, এখানেও কিন্তু সন্দেহ, সন্দেহ এবং সংশয় এ কিন্তু সব সময় থাকে। এগুলোকে কখনো খারাপ ভাবে নিতে নেই, তাহলে কখনোই এগোনো যায় না। শিষ্য, তাহা হইলে আহ, তার কথা সব সত্য, এটা যোগানন্দ বলছেন, তার কথা সব সত্য। তার শ্রীমুখে
ভ্রমেও মিথ্যা কথা বেরোতো না। শিষ্য: তাহা হইলে সব সময় ওইরূপ ভিন্ন রূপ বলিতেন কেন? জগানন্দ: তুই বুঝতে পারিসনি। নরণকে ওই সকলের সমষ্টি প্রকাশ বলিতেন। নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, সুখদেবের মায়া সুখদেবের মায়ারহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একই সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছিস না? ঠাকুর তাই মধ্যে মধ্যে ঐরূপ নানা ভাবে কথা কইতেন, যা বলতেন সব সত্যি। স্বামীজি ফিরিয়া আসিয়া শিষ্যকে বলিতেন, তোদের ও দেশে ঠাকুরের নামে বিশেষ ভাবে লোকে জানে কি? ও দেশে মানে এখন যে বাংলাদেশ তার কথা বলা হচ্ছে। শিষ্য: মহাশয়, এক নাগ মহাশয় ওই ওদেশে হইতে ঠাকুরের কাছে আসিয়াছিলেন। তাহার কাছে শুনিয়া এখন অনেকে ঠাকুরের বিষয় জানতে কৌতূহল হইয়াছে, কিন্তু ঠাকুর যে ঈশ্বর অবতার, এ কথা ওদেশের লোকেরা এখনো জানিতে পারে নাই। কেউ উহা শুনিলেও বিশ্বাস করে না। স্বামীজি: ও কথা বিশ্বাস করা কি সহজ ব্যাপার? তাকে তাকে হাতে নেড়ে চেড়ে দেখলুম, তার তার নিজ মুখে ওই কথা বারংবার শুনলুম, 24 ঘন্টা তার সঙ্গে বসবাস করলুম, তবু আমাদেরও মধ্যে মধ্যে সন্দেহ আসে। তা অন্যে পারে কা কথা, মানে অন্যে তাহলে আর কি? শিষ্য: তাহলে দেখো, স্বামীজি কিন্তু এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছেন। সন্দেহ এবং সংশয়, these are not very very ব্যাড থিংস। এগুলো কিন্তু সবারই আসে, সব বিষয়ে আসে, এবং এগুলো খুব ন্যাচারাল একটা ফেনোমেনন, যেগুলোর থ্রু দিয়ে আমরা এগিয়ে যাই, যেগুলো আমাদেরকে আরো বেশি সেটা আমাদের ঈশ্বর বিশ্বাস হোক, বা আমাদের নলেজ হোক, ডেপথ অফ আওয়ার নলেজ হোক, বা আওয়ার এবিলিটি হোক, আমাদের কনফিডেন্স হোক, সেগুলো কিন্তু বাড়ায়। তো সন্দেহ সংশয় এগুলোকে কখনোই খুব বেশি খারাপ বস্তু, সংশয়টা প্রকাশ করব না, এই ব্যাপারে কিন্তু করতে নেই। এগুলোকে নিয়ে খোলা মনে বিচার করতে হয়। শিষ্য: মহাশয়, ঠাকুর যে পূর্ণ ব্রহ্ম ভগবান, এ কথা তিনি আপনাকে নিজ মুখে কখনো বলেছিলেন কি? স্বামীজি: দেখো, এখানেও কিন্তু সংশয়, এবং একটা কিন্তু ক্লারিফিকেশন উনি চাইছেন। শিষ্য: স্বামীজি: কতবার বলেছেন? আমাদের সবাইকে বলেছেন। তিনি যখন কাশীপুরের বাগানে যখন তার শরীর যায়, আমি তখন তার বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি, এই সময় যদি বলতে পারো আমি ভগবান, তবে বিশ্বাস করব তুমি সত্য সত্যই ভগবান। তখন শরীর যাবার 2 দিন মাত্র বাকি। ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এ শরীরে রামকৃষ্ণ। তোর তোর বেদান্তের দিক দিয়ে নয়, তোর বেদান্ত দিক দিয়ে নয়। আমি শুনে অবাক হয়ে রইলুম। প্রভুর শ্রীমুখে বারবার শুনেও আমাদের এখনো পূর্ণ বিশ্বাস হলো না। সন্দেহ নিরাশায় মন মধ্যে মধ্যে আন্দোলিত হয়। তা ওপরের কথা আর কি বলবো। আমাদেরই তো দেহবান এক ব্যক্তিকে ঈশ্বর বলে নির্দেশ করা এবং বিশ্বাস করা বড়ই কঠিন ব্যাপার মনে হয়। সিদ্ধ ব্রহ্মজ্ঞ ব্রহ্মজ্ঞ এসব বলে ভাবা চলে। তা যাই কেন তা যাই কেন, তাকে বল না, ভাবনা, মহাপুরুষ বল, ব্রহ্মজ্ঞ বল, তাতে কিছু যায় আসে না। কিন্তু ঠাকুরের মতো এমন পুরুষোত্তম জগতে এর আগে আর কখনো আসেনি। সংসারে ঘোর অন্ধকারে এখন এই মহাপুরুষই জ্যোতিস্তম্ভ স্বরূপ জ্যোতিস্তম্ভ স্বরূপ। এর আলোতেই মানুষ এখন সংসার সমুদ্র পার হয়ে যাবে। আচ্ছা, এই জ্যোতিস্তম্ভ স্বরূপ বলতে আমার বলতে ইচ্ছে করছে, এই যে কাশী, বারাণসী, কাশী, এটারও মানে হয় যে জ্যোতিস্তম্ভ। শিষ্য: মহাশয়, আমার মনে হয়, মানে আমি যেটা বলতে চাইলাম, তাহলে ঠাকুরও হচ্ছে কিন্তু বর্তমান জগতে মেটাফিজিক্যালি কাশী স্বরূপ, আলোক স্তম্ভ স্বরূপ। শিষ্য: মহাশয়, আমার মনে হয় কিছু না দেখিলে শুনিলে যথার্থ বিশ্বাস হয় না। শুনিয়াছি মথুর বাবু ঠাকুর সম্বন্ধে কত কি দেখিয়েছিলেন, তাই ঠাকুরে তার এত বিশ্বাস হয়েছিল। স্বামীজি: যার বিশ্বাস হয় না তার দেখলেও বিশ্বাস হয় না, মনে করে মাথার ভুল, স্বপ্ন ইত্যাদি। দুর্যোধনও বিশ্বরূপ দেখেছিল, অর্জুনও দেখেছিল। অর্জুনের বিশ্বাস হলো, দুর্যোধন ভেলকিবাজি ভাবলে। তিনি না বুঝলে তিনি না বুঝালে কিছু বলবার বা বুঝবার যেও নেই। না দেখে শুনে কারুরও 16 আনা বিশ্বাস হয়? কেউ কেউ 12 বৎসর সামনে থেকে নানা বিভূতি দেখেও সন্দেহে ডুবে থাকে। তার কথা হচ্ছে তার কৃপা, তবে লেগে থাকতে হবে, তবে তার কৃপা হবে। তার কথা হচ্ছে তার কৃপা।
শিষ্য, কৃপার কি কোনো নিয়ম আছে মহাশয়? স্বামীজি, হ্যাঁ, আহ হ্যাঁ বটে, হ্যাঁ বটে, নাও বটে। শিষ্য, কিরূপ? যারা কায়মনোবাক্যে সর্বদা পবিত্র, যাদের অনুরাগ প্রবল এবং সৎ সৎ বিচারবান এবং ধ্যান ধারণায় রত, তাদের উপরই ভগবানের কৃপা হয়। তবে ভগবান প্রকৃতির সকল নিয়মের বাইরে, কোনো নিয়ম নীতির বশীভূত নন। ঠাকুর যেমন বলতেন তার বালকের স্বভাব, সেই জন্য দেখা যায় কেউ কেউ জন্ম কেউ কেউ জন্ম ডেকে ডেকেও সাড়া পায় না। আবার যাকে আমরা পাপি তাপি নাস্তিক বলি, তার ভেতরে সহসা চিৎ প্রকাশ হয়ে যায়, তাকে ভগবান অযাচিত কৃপা করে বসে। তার আগের জন্মের সুকৃতি ছিল, এ কথা বলতে পারিস, কিন্তু এর রহস্য বোঝা কঠিন। ঠাকুর কখনো বলতেন তার প্রতি নির্ভর করো, ঝড়ের এঁটো পাতা হয়ে যা। আবারও কখনো কখনো বলতেন তার কৃপা বাতাস তো বইছেই, পাল তুলে দে না। শিষ্য, মহাশয় এ তো মহা কঠিন কথা, কোনো যুক্তি যে এখানে দাঁড়ায় না। স্বামীজি, যুক্তি তর্কের সীমা মায়া ভিত্তিত জগতের দেশ কাল নিমিত্তের গণ্ডির মধ্যে। তিনি দেশ কালাতীত, তার মানে নিয়ম বটে, আবার আবার তিনি নিয়মের বাইরেও বটে। প্রকৃতি যা কিছু প্রকৃতির যা কিছু নিয়ম হয়েছে, আবার সে সকলের বাইরেও রয়েছে। তিনি যাকে কৃপা করেন সে সেই মুহূর্তে বিয়ন্ড ল, নিয়মের গণ্ডির বাইরে চলে যায়। সেই জন্য কৃপার কোনো কন্ডিশন নেই, কৃপা হচ্ছে তার খেয়াল। এই জগতের সৃষ্টিটাই তার খেয়াল। তিনি, যিনি খেয়াল করে এই জগৎ ভাঙতে করতে পারেন, তিনি কি তার কৃপা করে মহা পাপীকে মুক্তি দিতে পারেন না? তবে যে কারুকে সাধন ভজন করিয়ে নেন এবং কারুকে করান না, সেটাও তার খেয়াল, তার ইচ্ছে। মহাশয়, এই শিষ্য মহাশয়, বুঝতে পারলাম না স্বামীজি। বুঝে আর কি হবে, যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক। তাহলে তাহলেই এক জগৎ ভেলকি আপনা আপনি ভেঙে যাবে। তবে লেগে থাকতে হবে, কাম কাঞ্চন থেকে মন সরিয়ে নিতে হবে, সৎ সৎ বিচার করতে হবে। আমি দেহ নই এরূপ বিদেহ ভাবে অবস্থান করতে হবে, আমি সর্বজ্ঞ আত্মা এই কথাটি অনুভব করতে হবে। এ রূপে লেগে থাকার নামই পুরুষাকার, ওই রূপে পুরুষাকারের সহায়তা, তাতে নির্ভরতা আসবে, সেটাই হলো পরম পুরুষার্থ। স্বামীজি আবার স্বামীজি আবার বলিতে লাগিলেন, তার কৃপা তোদের প্রতি না থাকলে তোরা এখানে আসবি কেন? ঠাকুর বলিতে, যাদের প্রতি ঈশ্বরের কৃপা হয়েছে তারা এখানে আসবে। যেখানে সেখানে থাক আর যাই করুক না কেন, এখানকার কথা এখানকার ভাবে সে অভিভূত হবেই হবে। তোর কথাই ভেবে দেখ না, যিনি কৃপা বলে সিদ্ধ, যিনি প্রভুর কৃপার সম্মুখ বুঝেছেন, সেই নাগ মহাশয়ের সঙ্গ লাভ কি ঈশ্বরের কৃপা ভিন্ন হয়? অনেক জগৎ জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকলে তবে এমন মহাপুরুষের দর্শন লাভ। শাস্ত্রে উত্তমা ভক্তির যে সকল লক্ষণ দেখা যায়, নাগ মহাশয় সেগুলি সব ফুটে বেরিয়েছে। এই যে ওই যে বলে তৃণাদপি শুনিছে না, তা এক প্রকার নাগ মহাশয়কে প্রত্যক্ষ করা গেল। তোদের বাঙাল দেশ ধন্য, নাগ মহাশয়ের পাদস্পর্শে পবিত্র হয়ে গেছে। বলিতে বলিতে স্বামীজি মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বাড়ি বেড়াইতে আহ আসিতে চলিলেন, বা বেড়াইয়া আসিতে চলিলেন। সঙ্গে স্বামী যোগানন্দ ও শিষ্য। গিরিশবাবুর বাড়িতে উপস্থিত হইয়া উপনিবেশ করিয়া স্বামীজি বলিতে লাগলেন, যিশি, মনে আজকাল কেবল উঠছে এটা করি সেটা করি, তার কথা জগতে ছড়িয়ে দিই ইত্যাদি। আবার ভাবি এতে বা ভারতে আর একটা সম্প্রদায় সৃষ্টি হয়ে পড়ে, তাই অনেক সামলে চলতে হয়। কখনো ভাবি সম্প্রদায় হোক, আবার ভাবি না, তিনি কারো ভাব কদাচ নষ্ট করেননি, সমদর্শিতাই তার ভাব। এ ভেবে মনের এ ভেবে সমদর্শিতাই তার সমদর্শিতাই তার ভাব, এই ভেবে মনের ভাব অনেক সময় চেপে চলি। তুমি কি বলো গিরিশ বাবু? আমি আর কি বলবো? তুমি তার হাতের যন্ত্র যা করাবেন তাই তোমাকে করতে হবে। আমি অত শত বুঝি না। আমি দেখেছি প্রভুর শক্তি তোমায় দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন।
সাদা চোখে দেখেছি স্বামীজি। আমি দেখেছি আমার নিজের খেয়ালে কাজ করে যাচ্ছি, তবে বিপদে আপদে যে অভাবে দারিদ্র্যে তিনি দেখা দিয়ে ঠিক পথ চালান, গাইড করেন ওইটি দেখতে পেয়েছি, কিন্তু প্রভুর শক্তির কিছুমাত্র ইয়ত্তা করে উঠতে পারলুম না। আর একটু আছে গিরিশ বাবু, তিনি বলছেন সব বুঝলে এমন কি সব ফাঁকা হয়ে পড়বে। সব বুঝলে এখনই সব ফাঁকা হয়ে পড়বে, কে করবে, কারেই বা করাবে। এইরূপ কথাবার্তার পর আমেরিকার প্রসঙ্গ হইতে লাগলো। গিরিশবাবু ইচ্ছে করিয়াই যেন স্বামীজির মন প্রসঙ্গান্তরে ফিরাইয়া দিলেন। ঐরূপ করিবার কারণ জিজ্ঞাসা করায় গিরিশবাবু অন্য সময় আমাদিগকে বলিয়াছিলেন, ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি ঐরূপ কথা বেশি কইতে কইতে ওর সংসার বৈরাগ্য, ওর ঈশ্বর উদ্দীপনা হয়ে যদি একবার স্বরূপে দর্শন হয়, সে যে কে এ কথা যদি জানতে পারে, তবে এক মুহূর্তেও তার দেহ থাকবে না। তাই দেখেছি সর্বদা ঠাকুরের কথাবার্তা কহিতে আরম্ভ করিলে স্বামীজি সন্ন্যাসী গুরু ভাতৃগণও প্রসঙ্গান্তরে তাহার মনোনিবেশ করাইতে। সে যা হোক, আমেরিকার প্রসঙ্গ করিতে করিতে স্বামীজি তাহাতে মাতিয়া গেলেন ও দেশের সমৃদ্ধি, স্ত্রী পুরুষের গুণাগুণ, ভোগ বিলাসের ইত্যাদি নানা কথা বর্ণনা করিতে লাগিলেন। ঠিক আছে, তো আজকে আমরা এটা পড়লাম। আবার পরের দিন আমরা অন্য একটা কিছু পড়বো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এটা। ঠিক আছে, তাহলে আবার পরের দিন ক্লাসে দেখা হচ্ছে।